আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় মানে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু এই প্লেলিস্টের প্রথম ক্লাস, সো কিছু কথা বলে নেওয়া দরকার। তোমরা যারা মেডিকেলে পড়তে চাও তাদের জন্য এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন তোমাদের বায়োলজি মানে জীববিজ্ঞানের আবার দুইটা পার্ট থাকবে। তখন উদ্ভিদ বিজ্ঞান মানে বোটানি বইয়ের ভিতর এই অধ্যায়টা থাকবে আর অনেক বিস্তারিতভাবে। সো এডমিশন টেস্ট তোমরা তো সবাই জানো যে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে এডমিশন টেস্ট হয়। বাংলাদেশের একটা স্টুডেন্টের প্রেক্ষাপটে তোমার লাইফের সবচেয়ে কঠিন সময় হবে ওটা। সো এখান থেকে একটু প্রস্তুতি নেওয়া দরকার, কারণ তোমাদের বিজ্ঞান সম্পর্কিত বইগুলার বেসিকটা এইখান থেকেই শুরু হয়। সো তুমি যদি এইখান থেকে তোমাদের বেসিকগুলো মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ফান্ডামেন্টাল বা মৌলিক জিনিসগুলো যদি বেসিকটা ক্লিয়ার না করো তাহলে খুব ভালো ধরনের সমস্যায় পড়বো ভবিষ্যতে। এই প্রাণীজগতের শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটা এটা পড়ানো একজন টিচারের জন্য কঠিন ক্লাস 8 লেভেলে, কারণ হচ্ছে এই চ্যাপ্টারটায় এত জিনিস আছে। সো একজন টিচার কনফিউজ হয়ে যায় কতটুকু তোমাদের কাছে বলবে বা কতটুকু বললে তোমরা বুঝবা, সেটা নিয়ে একটু কনফিউজ থাকে তারা। সো তারপরে চেষ্টা করব যে তোমাদের লেভেলে যতটুকু সম্ভব ডিটেলসে বলা যায়। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ আবির মাহমুদ। তো চলো শুরু করা যাক। সো প্রথমেই দেখি প্রাণীজগতের শ্রেণীবিন্যাস এই জিনিসটা কেন দরকার। তার আগে দুইটা ভিডিও দেখি, একটু ভিডিও দুইটা যদি আমি প্লে করি। নেক্সট 2 নম্বর ভিডিওটা প্লে করছি এখন। সো এই ভিডিও দুইটা তো তোমরা দেখলা। এখন দেখো, এটা হচ্ছে সাগরের নিচের ছোট্ট একটা অংশের ভিডিও। এই এতটুকু জায়গার ভিতর কত ধরনের প্রাণী আছে, এবং বাইরে তো আরও আছে, এবং সাগরের বাইরে আমাদের স্থলে যদি চিন্তা করি কত ধরনের প্রাণী আছে, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, কত ধরনের। এগুলো নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা না থাকলেও বিজ্ঞানীদের কিন্তু এগুলো নিয়ে খুব বড় ধরনের মাথা ব্যথা আছে। তারা এগুলো চিন্তা করে। সো তাদের জন্য এই প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্যগুলো মনে রাখা কঠিন না, একেবারে অসম্ভবই। সো আমি যদি একটা ভাগে ভাগ করতে পারি, যেমন এই ধরনের প্রাণীগুলা এই ক্লাসের ভিতর পড়বে, এই ধরনের প্রাণীগুলা এই ক্লাসের ভিতর বা এই পার্টের ভিতর পড়বে। সো তাদের একটা সাধারণ বৈশিষ্ট্য থাকবে। তখন আমাদের জিনিসগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে মনে রাখতে হবে না। সাধারণ বৈশিষ্ট্যগুলো মনে রাখলেই ওই পর্বের যত প্রাণী আছে সবগুলো মোটামুটি একটা ধারণা পেতে পারবো। সো এর জন্যই অনেক বিজ্ঞানী কাজ করছেন, জেনারেল মডেল দাঁড়া করানোর চেষ্টা করছেন। সো সেই ইতিহাসটাই দেখবো। তার আগে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রাণীর প্রজাতি আবিষ্কৃত হয়েছে। 15 লক্ষ প্রাণী না, কিন্তু প্রাণীর প্রজাতি আবিষ্কৃত হয়েছে। সো এই জিনিসটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, মনে রাখতে পারো। সো যেটা বলছিলাম যে প্রাণীদের শ্রেণীবিন্যাস করার জন্য অনেকে কিন্তু কাজ করছেন। এদের ভিতর হচ্ছে এরিস্টটল, জন রে এবং ক্যারোলাস লিনিয়াস, এই দুজন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জন রের নাম খুব বেশি পাওয়া যায় না, বাট এরিস্টটল এবং ক্যারোলাস লিনিয়াস এই দুজনের নাম তুমি অনেক পাবা। তোমাদের ফিজিক্স বা পদার্থবিজ্ঞান বইয়ের ভিতরও এরিস্টটলের নাম পাবা। আগেরকার দিনে ছিল কি এরকম যে আমরা যেরকম যে কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপর গবেষণা করি বা বিজ্ঞানী দেখি, সেরকম ছিল না। মানে দার্শনিক টাইপের লোকজন থাকতো, ওনারা পুরো বিজ্ঞান জগৎটাকে নিয়ে গবেষণা করতেন। সো এই নাম দুটো মনে রাখতে পারো যে শ্রেণীবিন্যাসের ইতিহাসে এরিস্টটল এবং ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। এই ক্যারোলাস লিনিয়াস এই লোক হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন বা বৈজ্ঞানিক নামকরণ। সো সেটা একটু ডিটেলসে দেখি, বৈজ্ঞানিক নামকরণটা আসলে কি। এটার আবিষ্কারককে ক্যারোলাস লিনিয়াস, এটা কিন্তু মনে রাখতে হবে, মাস্ট। সো আমরা যদি প্রথমে দেখি যে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সাপিয়েন্স, এটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। এরকম প্রত্যেকটা প্রাণীর কিন্তু বৈজ্ঞানিক নাম আছে। যেমন বাঘের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থ্রা টাইগ্রিস, তারপর ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা সেটিভা। এই নামকরণ নিয়ে একটু কথা বলি। তোমাদের 9, 10 এবং ইন্টারমিডিয়েটে এই বৈজ্ঞানিক নাম অনেক আসবে। তোমরা যারা একটু বেশি পড়াশোনা করতে চাও বা মেডিকেলে পড়তে চাও, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রত্যেকবার কিন্তু বৈজ্ঞানিক নাম একটা না একটা থাকেই। সো এই পড়ার প্রেশারটা যদি কমাতে চাও, এখন যেহেতু পড়ার প্রেশার কম, সো কিছু বৈজ্ঞানিক নাম তোমরা মুখস্থ করে ফেলতে পারো, একেবারে কমন যেগুলা, যেমন তেলাপোকা, মানুষ,
তারপর হচ্ছে বাঘ, ধান, যেগুলো কমন একেবারে, এরকম 4-5টা মুখস্থ করতে পারো। মাস্ট মুখস্থ করতে হবে এরকম না, কারণ এখন কোনো কাজে লাগবে না, ভবিষ্যতে অনেক কাজে লাগবে। সো যেটা বলছিলাম যে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সাপিয়েন্স। সো এই নামের 2টা অংশ থাকে, একটা হচ্ছে প্রজাতি আর একটা হচ্ছে গণ। প্রজাতি এবং গণ কি সেটা আমি বলছি একটু পরেই। এই বৈজ্ঞানিক নাম লেখার কিছু নিয়ম আছে। নিয়মগুলোর ভিতর প্রথম হচ্ছে বৈজ্ঞানিক নাম সবসময় ল্যাটিন বা ইংরেজি ভাষায় লিখতে হয়। সেকেন্ড হচ্ছে বৈজ্ঞানিক নামের প্রথম অংশ প্রজাতি অংশটা ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে এবং দ্বিতীয় অংশটা স্মল লেটার হবে। আর একটা রুল হচ্ছে আমি যখন ছাপা অক্ষরে লিখবো তখন এটা ইটালিক হরফে লিখতে হবে। তোমরা যারা আইসিটি পড়ছো তারা হয়তো জানো যে ইটালিক হরফ মানে হচ্ছে এই বাঁকা করে লেখা এরকম ভাবে, বাট আমরা যখন হাতে লিখবো তখন তো এইভাবে আর বাঁকা করে লিখতে পারবো না। সো তখন আমাদের করতে হবে কি, নিচে 2টা দাগ দিতে হবে, মানে আন্ডারলাইন করে দিতে হবে। এই হচ্ছে মোটামুটি নিয়ম। এর বেশি কিছু আপাতত তোমাদের জানার দরকার নাই। সো এতটুকুই মনে রাখবা যে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সাপিয়েন্স। বৈজ্ঞানিক নামের 2টা অংশ থাকে, একটা হচ্ছে প্রজাতি আর একটা হচ্ছে গণ। এখন আসি আমাদের আসল টপিকে, এই যে জীবজগতের শ্রেণীবিন্যাসটাই। এই পুরো জীবজগৎকে 2টা সুপার কিংডমে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। এই প্রোক্যারিওটার ভিতর কি রাখা হয়েছে সেটা হচ্ছে আণুবীক্ষণিক এবং আদিকোষী জীবগুলা এবং এককোষী জীব, এবং এদের কোনো সুনির্দিষ্ট নিউক্লিয়াসও থাকে না, সেরকম জীবগুলোকে এই কিংডমটার ভিতর রাখা হয়েছে। আর সুপার কিংডম 2 আছে ইউক্যারিওটা, এটার ভিতর এককোষী জীব আছে, বহুকোষী জীব আছে, এবং এদের বিশেষত্ব হচ্ছে এদের সুনির্দিষ্ট নিউক্লিয়াস বিদ্যমান। এখন এইটার ভিতর আবার অনেক কাহিনী কাচাল আছে, অনেক ভাগ আছে। আমাদের যেই ক্লাসিফিকেশনটা পড়তে হবে সেটার ভিতর এইটা নাই। সো এইটা নিয়ে পড়াশোনা করব আমরা। সো এখন দেখি এই সুপার কিংডমকে আবার 4টা কিংডম মানে রাজ্যে ভাগ করা হয়েছে। রাজ্যগুলো কি কি? প্রোটিস্টা, প্লান্টি, ফানজাই ও অ্যানিমেলিয়া। ইন্টারেস্টিং না নামগুলো? তোমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, মানে মনে রাখতে হবে। তোমাদের কাছে শব্দগুলো শুনতে অনেকটা খারাপ লাগতে পারে, বাট আমি সবসময় বলি যে না বুঝে মুখস্থ করার দরকার নেই, এগুলো কোনো ভ্যালু ক্রিয়েট করে না লাইফে, বাট এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। সো এখন তুমি বুঝলা যে সুপার কিংডম 2 এর ভিতর আবার 4টা ভাগ আছে, এটা হচ্ছে প্রোটিস্টা, প্লান্টি, ফানজাই, অ্যানিমেলিয়া। সো এখন তোমার বোঝা শেষ, এখন কি করতে হবে? পরীক্ষার খাতায় এটা তো লিখতে হবে, এজন্য একটু মনে রাখতে হবে। এই কিংডম অ্যানিমেলিয়ার ভিতর আবার ভাগ আছে। এই পৃষ্ঠা থেকে আমরা কি বুঝলাম যে সমস্ত জীবজগৎকে 2টা সুপার কিংডমে ভাগ করা হয়েছে, এবং সুপার কিংডম 2কে আবার 4টা কিংডম মানে রাজ্যে ভাগ করা হয়েছে। সো কিংডম অ্যানিমেলিয়াকে আবার 9টা পর্বে ভাগ করা হয়েছে। পর্বগুলা কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। এই প্রত্যেকটা পর্বের আলাদা আলাদা বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে, বাট এইখানেও আবার আরও ভাগ আছে। সেটা দেখার আগে দেখি এতক্ষণ পর্যন্ত কি শিখলাম। এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু খুবই কনফিউজিং জিনিস হবে। এটা সমস্ত জীবজগৎকে 2টা সুপার কিংডমে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। ইউক্যারিওটা সুপার কিংডমকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে, মানে 4টা কিংডম রাজ্যে ভাগ করা হয়েছে। রাজ্যগুলো হচ্ছে প্রোটিস্টা, প্লান্টি, ফানজাই, অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া কিংডম বা জগৎটাকে আবার 9টা পর্বে ভাগ করা হয়েছে। পর্বগুলো হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। এগুলো হচ্ছে পর্ব। এখন তো বুঝলাম। সো এইখানে পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী সব, এবং এই কর্ডাটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। সো এটার ভিতর আবার ভাগ আছে। এই পর্বটাকে আবার 3টা উপপর্বে ভাগ করা হয়। সো উপপর্ব 3টা কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। সো এখান থেকে কি বুঝলাম? অ্যানিমেলিয়া কিংডম বা জগৎটাকে 9টা পর্বে ভাগ করা হয়েছে। সো এই 9টা পর্বের ভিতর কর্ডাটা মানে মেরুদণ্ডী প্রাণীর পর্বটাকে 3টা উপপর্বে ভাগ করা হয়েছে। উপপর্বগুলো হলো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। সো এইখানেও আবার কাহিনী কাচাল আছে। এই ভার্টিব্রাটাকে মানে ভার্টিব্রাটা উপপর্বটাকে আবার 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। শ্রেণীগুলো হলো সাইক্লোস্টোমাটা, কন্ড্রিথিক্স, অস্টিথিক্স, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। এইখানে ব্যাপারটা দেখতে তোমাদের কাছে একটু মানে অন্যরকম লাগতে পারে। যেমন এই 3টা নাম, প্রথম 3টা নাম হচ্ছে ইংলিশ, তারপরে বাংলা। আসলে এগুলোর ইংলিশ নাম আছে, বাট এগুলোর বাংলা হচ্ছে তৈরি করতে পারছে, এই জন্য বাংলা দিছে, আর এগুলোর কোনো সরাসরি এরকম বাংলা নাই, এই জন্য এইটাই দিছে। প্রত্যেকটারই কিন্তু ইংলিশ আছে। সো আবার একটু যদি ব্যাপারটাকে রিভিউ করি তাহলে কি হবে, যদি ব্যাকে যাই, যে সমস্ত জীবজগৎকে
দুইটা সুপার কিংডমে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। ইউক্যারিওটা সুপার কিংডমকে আবার 4টা কিংডম বা রাজ্যে ভাগ করা হচ্ছে, আর রাজ্যগুলো হচ্ছে প্রোটিস্টা, প্লান্টি, ফানজাই, এনিমিলিয়া। এনিমিলিয়া জগৎটাকে আবার 9টা পর্বে ভাগ করা হয়েছে। পর্বগুলো হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। এই কর্ডাটা পর্বটাকে আবার 3টা উপপর্বে ভাগ করা হয়েছে। উপপর্বগুলো হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা উপপর্বটাকে আবার 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। শ্রেণীগুলো হলো সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিথিক্স, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। ক্লাসিফিকেশনটা তো বুঝলাম, এখন আমাদের প্রত্যেকটা পর্বকে আলাদা আলাদাভাবে পড়তে হবে।